আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আ আ কিছু বিষয় নিয়ে কথা বলবো। উম সেটা হচ্ছে আ দ্বিতীয়বার স্বাধীন করার ২য় দিন আজকে। আ এই ২য় স্বাধীনটা কিন্তু হয়েছে স্বৈরশাসক পতনের মাধ্যমে। কিন্তু এই স্বৈরশাসক পতনের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং ওই স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন। একটা জিনিস আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। সেটাই যেন না হয় সেই লক্ষ্যে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যেন আপনারা বিষয়গুলো থেকে সচেতন হন এগুলোর প্রতি যেন নজর রাখেন। আ যেন এগুলোর মাধ্যমে আমাদের ফিউচারের কোনো ক্ষতি না হয় বা আমরা কোনো শোষণের শিকার না হই। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই ১৫ বছরে যত ধরনের জুলুমের নির্যাতনের শিকার হয়েছি আমরা, তার মধ্যে কিছু ব্যক্তি ছিল যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলে আমাদের দেশের মানুষের বিপক্ষে কথা বলেছে। বিভিন্ন ধরনের ভুয়া আ অজ অর অযৌক্তিক কথাবার্তা বলেছে। বা আমাদের বাংলাদেশে মুসলিম প্রধান দেশে সেখানে আমাদের ইসলামের প্রতি অনেক ঘৃণা তারা প্রকাশ করেছে। তারা ইসলামের প্রতি অনেক কটাক্ষ করেছে। আমাদের যত আলেম ওলামা আছে বাংলাদেশে তাদের প্রতি তারা ক্ষোভ, তাদের প্রতি তারা বাজে কথা বলেছে। তো এই বিষয়গুলা যেন না হয় এবং আমাদের যেন সুশীল সেজে তারা মূলত আমরা তাদেরকে সুশীল বলে থাকি। তো তারা এই সোশ্যাল মিডিয়াতে সুশীলজম দেখাইতে গিয়ে আমাদের সাধারণ মানুষকে অনেকভাবে তারা হচ্ছে ভুল পথ দেখায়, গুজব ছড়ায় এবং দেশের ক্ষতি করে সব মিলায়। এবং তারা এতদিন ভারতের এজেন্ট হিসেবে ছিল। বাংলাদেশী হয়েও ভারতের হয়ে কাজ করছে বাংলাদেশী নাগরিক হয়ে এবং বাংলাদেশের ক্ষতি করছে এতদিন। তো আমি তাদের একটা লিস্ট করছি যে আসলে তারা এতদিন যে এক্টিভিটিস গুলো করেছিল এই স্বৈরশাসকের সাথে মিলে তারা যদি বাংলাদেশে এখন থেকে থাকে তারা হয়তোবা কোনো না কোনোভাবে ক্ষমা চাইবে, মাফ চাইবে, বলবে আমরা সরকারের চাপের কারণে এগুলা বলতে বাধ্য হয়েছি, এগুলো করেছি, আমাদেরকে মাফ করে দেন। খেয়াল রাখবেন যে একটা জায়গাতে যদি কেটে যায়, আপনার শরীরে যদি কোথাও কেটে যায়, সেইখানে যদি ব্যাকটেরিয়া থাকে, আপনার ওই ব্যাকটেরিয়া থেকে কিন্তু আপনার ওই জায়গাতে ঘা হবে। ধরেন হচ্ছে আপনার হাত কেটে গেল, হাতে যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া আপনি বসতে দেন বা রাখেন, সেটার জন্য যদি আপনি ব্যবস্থা না নেন, মেডিসিন না নেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে ঘা হওয়ার সম্ভাবনা হবে। এই ঘা থেকে কিন্তু পরবর্তীতে আপনার হাত কেটে ফেলার মতো একটা অবস্থা হতে পারে। তো এই ধরনের যেন না হয়, আমাদের এই বাংলাদেশটা কিন্তু বর্তমানে ক্ষতবিক্ষত একটা জায়গা। যেইখানে যদি কোনো প্রকার কোনো ব্যাকটেরিয়া থাকে বা ব্যাকটেরিয়া রাখেন, হ্যাঁ? সেগুলা কিন্তু বাংলাদেশকে ধ্বংস করতে পারে। বাংলাদেশের ঘা করে ফেলতে পারে। তো এগুলাকে সুযোগ দেয়া যাবে না। কোনো সরকারি পদে, কোনো গুরুত্বপূর্ণ কোনো পদে এদেরকে রাখা যাবেই না। হ্যাঁ? চেষ্টা করতে হবে যেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এমন শাস্তি দিতে হবে যে আমাদের বাংলাদেশে অনেক সাধারণ মানুষ বিনা কারণে গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেফতার হয়ে কারাগারে ছিল, অনেকদিন ছিল। তাদেরকে এমন শাস্তি দিতে হবে যেন তাদের এই শাস্তির জন্য উপযুক্ত সময় পর্যন্ত তারা জেলখানায় থাকে, তারা বের হইতে না পারে। এবং এইটা আমি মনে করি তাদের জন্য এই শাস্তিটা উপযুক্ত হবে। তারা যেন আর কখনো জেল থেকে বের হইতে না পারে। বেঁচে থাকবে, বাংলাদেশেই থাকবে কিন্তু জেল থেকে বের হইতে পারবে না। কোনো প্রকার কোনো ঘা করতে পারবে না। সমাজে কোনো ক্ষতি করতে পারবে না। তো এই ধরনের কিছু ব্যক্তির লিস্ট আমি করছি, আরো করব এবং আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার মধ্যে সবচাইতে বেশি আ যার আমি নামটা বলব সেটা হচ্ছে নিজুম মজুমদার নামে একজন ছিল। যে কিনা এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিন নাই গত এই কয়েকটা সময়েতে যে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, রাজনৈতিক ভিন্ন মতাদর্শী যত মানুষ ছিল সবাইকে গালাগালি করা, আ বাজেভাবে কটাক্ষ করা, যা পারছে সেগুলো কিন্তু করছে। তো তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে জাফর ইকবাল, হ্যাঁ? বিজ্ঞানী জাফর ইকবাল যাকে আমরা বলি, হ্যাঁ? কলা বিজ্ঞানী, হ্যাঁ? তো সে হচ্ছে অন্যতম একটা মিচকা শয়তান বলতে পারি, হ্যাঁ? তো তাকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। এই ধরনের লোককে কখনোই ছাড় দেওয়া যাবে না। তো এদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে আছে বিচারপতি মানিক বা কালো মানিক। এই লাস্ট কয়েকদিন যে উপস্থাপনার মধ্যে সে টক শোতে গিয়ে সে সবাইকে রাজাকার বলেছে। আমাদের দেশে একজন বিখ্যাত আলেম আছেন, ইসলামিক স্কলার, আ ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। উনাকে কিন্তু খুবই খারাপভাবে সে রাজাকার-টাজাকার বলেছে। তো এই যে বিচারপতি মানিক এরও শাস্তির আওতায় আনতে হবে এবং সে কিন্তু আ আ যখন বিচারপতি ছিল সে হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীকে হচ্ছে ফাঁসি দিয়েছিল বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বা ফাঁসির আদেশ দিয়েছিল। আমার এক্সাক্টলি খেয়াল নেই।
তো এই ধরনের লোক কখনই আমাদের সমাজে কোনো উচ্চপদস্থ থাকা উচিত নয়। এদেরকে মাফ করা উচিত নয়। এদেরকে মাফ করা ভুল করা হবে আর কি। কিছু জিনিসকে মাফ করা যায় না। মাফ করলে পরে এরাই আবার অ্যাটাক করবে বা আমাদের ক্ষতি করবে। তারপরে আছে হচ্ছে ডিসি হারুন বা ডিবি হারুন যেটাকে বলে। ও ওর মতো এমন কুলাঙ্গার কালপ্রিট কিন্তু আর এতদিনে দেখা যায় না। সে তার মতো করে গ্রেফতার করছে মানুষকে, এই সরিষার সাথে মিলে জিলে যা করার দরকার সে তাই করছে। মানুষকে ক্ষতি করা, সবাইকে নিয়ে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ানো, জিম্মি করা, এই যে আমাদের যে কোটা আন্দোলনের যে সমন্বয়ক তাদেরকে জিম্মি করা, আরও অনেক কাহিনী তার উপরে আছে। তারপরে হচ্ছে আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি এমন একটা পার্টি যেটা হচ্ছে এই এরশাদ থেকে শুরু করে এখন পর্যন্ত মানে বাংলাদেশের ভালো কতটুকু করছে সেটা আমি জানি না। হয়তো করছে ভালো একটা সময়, কিন্তু 96-এর পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার সাথে মিলিত হওয়ার পর থেকেও মানে এমনভাবে তারা ছিল, মানে বাংলাদেশের মানুষের পক্ষেও না আবার বিপক্ষেও না। আমি বলতে পারি বিপক্ষ ছিল। শেখ হাসিনার সাথে মিলে, শরীর শাসকের সাথে মিলে তারা একটা জোট করার পরেই তো সরকার আসলো। তারপর থেকে কিন্তু আমাদের 15 বছর এই ভুগতে হয়েছে। তো এদেরকেও ছাড় দেওয়া যাবে না। এদেরকেও তাদের কর্মকাণ্ড অনুযায়ী তাদেরকে পানিশ করতে হবে। তারপরে আছে হচ্ছে এসআই বিপ্লব বা বিপ্লব কুমার যেটাকে বলে। এদের মতো কিছু অফিসার আছে পুলিশে, যাদের কারণে সাধারণ কনস্টেবল পুলিশ যারা আছে নিরীহ, তাদেরকে বাধ্য করছে ছাত্রদেরকে মারার জন্য, সাধারণ মানুষকে মারার জন্য, বৃদ্ধ মতদর্শীদেরকে মারার জন্য। এবং এদেরকে কিন্তু হচ্ছে এই অফিসারগুলোকে ছাড় দেওয়া যাবে না। এদেরকে এদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, এদেরকে হচ্ছে শাস্তির আওতায় আনতে হবে। এবং এরা সরাসরি যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছিল সেটা বোঝাই যাচ্ছে। এবং এদেরকে তাদের প্রকৃত পাওনা, প্রকৃত শাস্তি তাদেরকে দিতে হবে। তারপরে আছে হচ্ছে টাকলা মুরাদ, যে হচ্ছে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম মানি না সে বলে করছিল। তারপরে মোল্লাদেরকে সে কটাক্ষ করছিল। এই ধরনের ব্যক্তিকেও ছাড়া যাবে না। এই ধরনের লম্পট লুচ্চাদেরকে ছাড় দেওয়া যাবে না। এদেরকে সব মাফ করা যাবে না। তারপরে আছে হচ্ছে বসুন্ধরার মালিক এবং তার ছেলে আনবির, খনি আনবির সহ আরও যারা এখানে হচ্ছে এই ধরনের বিজনেসম্যান আছে বাংলাদেশে, যারা হচ্ছে শেখ হাসিনাকে সরাসরি হচ্ছে সাপোর্ট করতো, ফাইন্যান্সিয়ালি টেক কেয়ার করতো এবং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বারবার তারা কাজ করে গেছে এই স্বৈর শাসনের জন্য। তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও ছাড় দেওয়া যাবে না। তাদের জন্য অন্যান্য বিজনেস যারা আছে, যারা ছোট ছোট বিজনেস করে তারা মার খাইছে এতদিন, তাদেরকে উঠতে দিত না, কথা বলতে দিত না, জুলুম করতো, দাবায় রাখতো। তো এই জিনিসগুলো আমরা দেখে আসছি। তারপরে আছে হচ্ছে চুলপাকনা আরাফাত। চুলপাকনা একটা আরাফাত আছে, দেখবেন সজীবদের জয়ের বন্ধু। সে সেও এই ধরনের ব্যক্তি, কটাক্ষ করা, মানুষকে গালাগালি করা, এগুলা কিন্তু সে করছে। তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয়, হ্যাঁ, ফেসবুক সেলিব্রিটি সুমন, ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন কিন্তু এই ফেসবুক সেলিব্রিটি হওয়ার পর থেকে তার রাজনীতি করা, সে তার ব্যারিস্টারি দেখায়, বিভিন্ন ধরনের ভিডিও করায়, মানুষকে দেখানো কাজ করে অনেক মানুষকে বোকা বানাইছে। শেষে রাজনীতিতে ঢুকলো, এমপি হইলো, শরীর শাসকের সাথে থাকলো। সে এমন কোনো কিছু নাই যেটা বাংলাদেশের ক্ষতি করার জন্য, বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য করে নাই। এখনও হয়তো বিদেশে পালাই গেছে, এখনও চেষ্টা করবে সে ওখান থেকে অপারেট করার। তো ওইখান থেকে অপারেট করতে গেলে এখানে তার কিছু ব্যাকটেরিয়া লাগবে, যেখানে সে ক্ষতের মধ্যে ঘাও উঠাবে। তো এই ব্যারিস্টার সুমনকেও ছাড় দেওয়া যাবে না। এদেরকেও আইনের আওতায় আনতে হবে কোনো না কোনোভাবে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমাদের সমাজে সুশীল আমরা যাদেরকে বলি, হ্যাঁ, সুশীল বলতে তাদেরকে আমি মনে হয় আর কি, আমার মনে হয় হচ্ছে কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক কিছু ব্যক্তি আছে, বা কলা বিজ্ঞানী টাইপ কিছু ব্যক্তি আছে, যারা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের যেই চিন্তা ভাবনা সেগুলাকে তারা মানে দাম দেয় না, বা তাদেরকে হচ্ছে খারাপভাবে কটাক্ষ করে। তাদের মধ্যে যেমন দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলের যারা নিউজ প্রেজেন্টার আছে, তাদের মধ্যে আমি কিছু কয়েকজনকে নিউজ প্রেজেন্টারকে চিনি, যারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। তারা ইসলামের কোনো সমস্যা পাইলেই তারা সেটাতে ঝাঁপায় পড়ে, তিলকে তাল বানায় বলে, এবং অন্য কোনো সমস্যা হলে তখন তারা এটাতে কোনো কিছু বলে না, অন্য কোনো ইস্যুতে কিছু বলে না। তারাও হয়তো বা বলবে সরকারের চাপের কারণে আমরা এগুলো করছি, তাদেরকেও ছাড় দেওয়ার। এইগুলো হচ্ছে কীট, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলোই আস্তে আস্তে
তলে তলে অনেক কাজ করবে, বাংলাদেশের ক্ষতি করবে। হ্যাঁ, এই স্বৈরশাসক বাইরে থেকে তাদের সাথে যোগাযোগ করবে, তারা ভিতরে ভিতরে দাঙ্গা ফাসাদ লাগাবে, মন্দিরে আগুন দেওয়াবে, দেওয়ায় হচ্ছে বাংলাদেশের যেই ক্ষমতায় যারা থাকবে তাদের উপরে দোষ দিবে, মুসলমানদের উপরে দোষ দিবে। তো এই প্রসেস চলতে থাকবে, ইন্ডিয়া তাদেরকে আবার করবে। রয়্যাল এজেন্ট সবসময় ঘুরতে থাকে, বোঝা যায় না কোনটা রয়্যাল এজেন্ট কোনটা বাংলাদেশি, এভাবে ট্রেন করা থাকে। তো এই ব্যাকটেরিয়াগুলোকে যদি ধরে ধরে হচ্ছে নির্মূল করা না হয়, তাহলে হচ্ছে আমাদের সামনে আরো বড় কিছু অপেক্ষা করতেছে। তো আমরা চেষ্টা করবো যেন আমাদের আশেপাশে এই ধরনের যাদেরকে আছে তাদেরকে লিস্ট করা এবং ধরাই দেওয়া, এবং এদেরকে প্রশাসনের উচিত হবে যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারপরে আবার জাতীয় সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, প্রকৃত আহ, আসামি যারা বা এই ধরনের অ্যাক্টিভিটিস যাদের ছিল তাদেরকেও একটা বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা। এবং আমি শেষে একটা জিনিস বলবো যে এই ধরনের যদি কোনো ব্যক্তি বা বিষয় আপনাদের জানা থাকে, আপনারা পার্সোনালি শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুকে বা ইউটিউবে, অথবা আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো তাদেরকে নিয়ে ভিডিও করার জন্য। এবং আমি ভবিষ্যতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, যেন আপনারা সেগুলোতে সচেতন হতে পারেন, আমরা সবাই সচেতন হতে পারি। চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করার জন্য, যেন তারাও কোনো সুযোগ দিতে না পারে কাউকে যে কোনো ক্ষতি করার জন্য। এবং আমরা এখন যেটা করব, যেহেতু এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখনো ফাইনাল হয়নি, আবার হলেও আমাদের অনেক দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি, যেহেতু আমরা এখন স্বাধীন রাষ্ট্র বলছি বাংলাদেশকে স্বৈরশাসক থেকে। আমরা যেটা করব, আমরা যখন রাস্তাঘাটে বের হবো, যেখানেই যাব, অফিস আদালত পুলিশ স্টেশন বাজার বলেন, সব জায়গায় কোনো অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলা দেখলে চেষ্টা করবো আমরা সেখানে প্রতিবাদ করার এবং সেটা ঠিক করে দেওয়ার। ট্রাফিক আইন থেকে শুরু করে ব্যাংকে লাইন ধরা থেকে শুরু করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর পুলিশ স্টেশনে যাওয়া, কোর্টে যাওয়া, সব ধরনের যত অনিয়ম দুর্নীতি আমরা দেখবো সেখানে চেষ্টা করবো আমরা প্রতিবাদ করার জন্য এবং সেটার প্রতি আওয়াজ তোলার জন্য। যদি করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে সেটার প্রমাণ রাখা বা তাদেরকে হচ্ছে লিস্ট করে রাখা, যেন পরবর্তীতে প্রশাসন যখন সজাগ হবে, অ্যাক্টিভ হবে, তখন তাদেরকে দিয়ে আপনি এটা বিচার করাইতে পারেন। তো এই জিনিসগুলি করলে আমি মনে করি আস্তে আস্তে আমরা আমাদের যেই দেশের যেই সার্বভৌমত্ব, আমাদের দেশের যে শান্তি সেটা বজায় রাখতে পারবো। এবং এই কী বিষয় নিয়ে কাজ করলে আমরা আরও বেটারভাবে আমাদের দেশকে রক্ষা করতে পারবো, দেশকে পরিচালনা করতে পারবো, আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, বিশ্লেষণ করব। আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে দিতে পারেন, কমেন্টে জানাতে পারেন। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।